প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম করছি সবাইকে সেকেন্ড টাইম অ্যাকাউন্টিং রোডম্যাপ ক্লাসে। সো আজকে শুধুমাত্র আমি একা না, পাশে আছে তোমাদের সবার প্রিয় হৃদয় স্যার। সো আমরা আজকে তোমাদেরকে লাস্ট দুইটা ক্লাসে অ্যাকাউন্টিং রোডম্যাপ এবং ম্যানেজমেন্ট রোডম্যাপ দুইটা হচ্ছে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। সো আজকের ক্লাসে আমরা তোমাদের কথাগুলি শুনবো, পাশাপাশি অ্যাকাউন্টিংয়ের স্পেশালি প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিকটা তোমাদের দেখাবো যে এই চ্যাপ্টারটা এই জায়গা থেকে কোশ্চেনগুলো আসছে এবং কিছুটা হলে শর্টকাট টেকনিকটা দেখাই দেবো সাথে সাথে, ঠিক আছে? আর আমরা একটু লেট করে আসছি, সো সরি ফর দ্যাট। সো বাহা স্যার শুরু করেন। আচ্ছা, স্পেশালি যদি আমি একটু বলতে চাই, তোমরা যারা আসলে ভেবে চিন্তা করতে পারতেছো না যে আসলে আমার কি সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করা উচিত কিনা, সত্য কথা বলতে হচ্ছে সেকেন্ড টাইমের জন্য যথেষ্ট স্কোপ আছে। ওকে, আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে প্রায় 60 থেকে 65% স্টুডেন্ট সেকেন্ড টাইমে চান্স পায়। বাংলাদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে সেকেন্ড টাইমার নাই, শুধু ডাবি বাদে। ওকে, ডাবিটাও যদি দিয়ে যেতে তাহলে বাংলাদেশের হোল ইউনিভার্সিটিগুলোতে সেকেন্ড টাইমার আছে। ওকে, তুমি মেডিকেল আছে, তারপর কৃষি গুচ্ছ আছে, বিউপি আছে, রাজশাহী আছে, ডাবি আছে, কতগুলো, মানে ডিইউ ছাড়া বাংলাদেশের ওভারঅল সবগুলো ইউনিভার্সিটিতে কি আছে, সেকেন্ড টাইমার আছে। ওকে, ডিইউ আর বুয়েট বাদে মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমার দেওয়া যায়। এখন তুমি কেন হতাশার মতো থাকবা যে ভাইয়া আমার দ্বারা হচ্ছে না, বা আমি মনে হয় চান্স পাবো না। ওকে, তোমার যেহেতু মিনিমাম 8 হতে 9 মাস হাতে আছে, ধরে রাখো তোমার হাতে মিনিমাম 8 হতে 9 মাস হাতে আছে। 8 হতে 9 মাসকে কাছে রেখে তুমি যদি একটা পারফেক্ট একটা প্রিপারেশন যদি শুরু করতে পারো যে আমার দ্বারা আসলে সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া সম্ভব, আমি চাইলেই আমার এই যে ফুলফিলের জায়গা, আমি চাইলে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো না, জিএসটিতে প্রায় 6000 পর্যন্ত টানে এই বছরের কথা বলি, প্রায় 5500-এর কাছাকাছি ক্রস করে গিয়েছে অলরেডি। আরেকটা মাইগ্রেশন দিবে বলতেছে, প্রায় অনেকে হচ্ছে 52 দিয়ে চান্স পাইছে। ওকে, 52-53 দিয়ে চান্স পাচ্ছে। তো তুমি কেন ভয় পাচ্ছ আমার একটু বলো তো? শুধু যদি আমি জিএসটির কথাও বলি, ওভারঅল জিএসটি মিলে 3400 প্লাস সিট আছে। ওভারঅল জিএসটি মিলিয়ে তুমি 3400 প্লাস সিট পাচ্ছ। সিইউতে আবার আলাদাভাবে প্রিপারেশনের জন্য তোমাদের ম্যাথের জন্য দেখো আমাদের আলিফ ভাই আছে, তো ম্যাথের ভয় পাওয়ার জন্য আবার দরকার নেই। তুমি মনে করতে পারো যে আমার মনে ম্যাথও পড়তে হবে, আমার মনে না, সিইউ প্রিপারেশনটাও তোমাকে নিয়ে দেওয়া হবে, বিইউপি প্রিপারেশন নিয়ে দেওয়া হবে। সো প্রত্যেকটা প্রিপারেশন যেহেতু তুমি পেয়ে যাচ্ছ, তোমার জন্য বিইউপি পেয়ে যাচ্ছ, আরইউ পেয়ে যাচ্ছ, রাজশাহী পেয়ে যাচ্ছ, তারপর তোমার জাবিও পেয়ে যাচ্ছ, তো তোমার আর কি প্রয়োজন? আমরা একটু দেখাতো যে তোমার এই স্পেসিফিক প্রবলেমের কারণে তুমি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করতেছো না। ওটাই আমাকে রাকিবকে একটু বলো যে ভাইয়া আমার এই স্পেসিফিক প্রবলেম, আমি এই স্পেসিফিক প্রবলেমের কারণে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করতেছি না, আমাকে এটা জানাও একটু। ওকে, আমাকে এটা জানাও যে ভাইয়া আমার এই স্পেসিফিক প্রবলেমের কারণে আমি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করতেছি না। অবশ্যই তোমরা হচ্ছে এটা জানাতে পারো, জানালে অবভিয়াসলি একটা সমাধান পাবে আমাদের কাছ থেকে। এবং আমরা লাস্ট যে ক্লাসগুলো নিয়েছি, তোমার অনেক ফ্রেন্ডরা ছিল যারা অনেক বেশি ডিপ্রেশনে ছিল এবং সিদ্ধান্ত নেওয়ার একটা সাহস পাচ্ছিল না, ওরাও কিন্তু আমাদের কাছে কথাগুলো শেয়ার করে এখন কিন্তু নতুন করে সাহস পাচ্ছে, ঠিক আছে? তার মানে যেই সুযোগগুলো তোমার হাতে আছে, বললো যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত বলা চলে সবগুলো বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে, ঠিক আছে? তোমার হাতে সুযোগ আছে কত? অ্যাটলিস্ট 8 থেকে 9 মাস। তার মানে এই সময়ের মধ্যে তোমার বেসিকটাও ক্লিয়ার আছে, তুমি সব জানো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো, হ্যাঁ, মানে সব বিষয়ে তুমি এক্সপিরিয়েন্স। আমার একটা বিষয় ওদের সবচেয়ে বেশি বিরক্ত লাগে কি জানো, যে রাকিব যে ফার্স্ট টাইমার, ওর কিন্তু কষ্ট বেশি, ও জানে না যে সিলেবাস কি। তুমি সিলেবাসও জানো, কি বই পড়তে হবে এটাও জানো, কোথায় এক্সাম দেওয়া যায় এটাও জানো, কোন ইউনিট খালি থাকে এটাও জানো, কোন ইউনিটে সিট কত এটাও জানো, কত পর্যন্ত টানে এটাও জানো। তো তুমি কেন সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করবা না? এটা জানো, ইভেন ওরা এক্সাম হলও ফেস করে আসছে। হ্যাঁ, তুমি এক্সাম হলও ফেস করে আসছো। এবার আমার এটা বুঝাও যে ভাইয়া কেন তুমি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি কেন শুরু করছো না? তোমার হাতে মিনিমাম 8 হতে 9 মাস সময় আছে, একদম মিনিমাম, ম্যাক্সিমাম উপরে যাবে। মিনিমাম তোমার হাতে 8 হতে 9 মাস সময় আছে। তুমি যেই লেকচার শিট তুমি পড়েছিলা ওটাও জানো, কি পড়তে হবে এটাও জানো, জাস্ট তোমার একটা প্রপার গাইডলাইন প্রয়োজন, তোমার একটা মেন্টাল অ্যাবিলিটি প্রয়োজন এবং একটা কনসিস্টেন্সি প্রয়োজন, এবং এই যে পারিপার্শ্বিক যে পিয়ার প্রেশার, এটার মধ্যে যে আছো, এই পিয়ার প্রেশারটা ত্যাগ করতে হবে। ওকে, এটা যদি তুমি ত্যাগ করতে পারো, ফ্রেন্ড সার্কেলকে যদি একটু অ্যাভয়েড করে চলতে পারো, মা বাবাকে যদি একটু বোঝাতে পারো, আমি মনে করি তোমার জন্য সেকেন্ড টাইমটা প্রেফারেবল একটা চয়েস। আমি মনে করি ওদের হাতে যে সময় আছে, এই সময়ের মধ্যে তুমি জাস্ট আমাদের ক্লাসগুলো করবা আর প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা পড়বা, অ্যাটলিস্ট 4 ঘন্টা পড়লে যথেষ্ট, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে একদম কনসিস্টেন্টলি পড়তে হবে শেষ পর্যন্ত, পরীক্ষার আগ পর্যন্ত। এখন এই ব্যাপারটা যদি তোমার ভিতরে চলে আসে যে আমি অলরেডি সিলেবাস কমপ্লিট করে ফেলছি, আমার বেসিক ক্লিয়ার আছে, তার মানে আমি সেই শেষে গিয়ে 2 মাস পড়লে আমার হয়ে যাবে,
তাহলে ভাই না, এটা এবারও কি ব্যর্থ হওয়ার একটা এটা সম্ভাবনা করা যাবে থাকবে। না। এটা করা যাবে না, ঠিক আছে? অবশ্যই তোমার কি করতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে, যে অ্যাটলিস্ট প্রতিদিন তুমি 3 ঘন্টা পড়ো বা 4 ঘন্টা পড়ো, সেটা ধারাবাহিকভাবে করতে হবে, Consistency ঠিক maintain আছে? করতে হবে। আর আমাদের কোর্সে দেখো এখানে যারা ক্লাস নেবেন সেটা আমরা একটু দেখাই। হ্যাঁ দেখো, এই যে বলি একটু, আমি তোমাকে বলি, একটু তুমি দেখো। তুমি বিইউপিতে প্রিপারেশন নিবা। সো বিইউপির প্রিপারেশনের জন্য এটা বলি, এই যে বিইউপির প্রিপারেশনের জন্য আমাদের আলিফ ভাই আছে ম্যাথ আইকিউ, নো প্রবলেম। তুমি এখানের মধ্যে সিও পেয়ে যাচ্ছ। সো এই পার্সপেক্টিভটা তোমার সিও প্রিপারেশন হয়ে যাচ্ছে, Yes. ক্লিয়ার? তোমার রাজশাহীতে ধরো আইসিডি যদি দিয়ে দেয়, কোনো সময় দেয় কোনো সময় দেয় না, রাজশাহীতে একটা এক এক অবস্থা। রাজশাহীতে তোমার আইসিডি প্রয়োজন হচ্ছে, আইসিডি ক্লাসও পেয়ে যাচ্ছ, প্রবলেম আছে নাই? ভাই আমার ম্যানেজমেন্টের প্রবলেম, ম্যানেজমেন্টের জন্য আমরা 2 জন আছি, ক্লিয়ার? আমার ইংরেজিতে প্রবলেম, মহসিন ভাইয়ের মতন ইংলিশ টিচার পুরো বাংলাদেশেই নাই আমি মনে করি। সো এটার জন্য কোনো প্যারা খাওয়ার দরকার নেই। এবার আসি রাকিব ভাই, আমার পাশেই আছে তোমাদের রাকিব ভাই, হিসাব বিজ্ঞানের প্রবলেমের যে কোনো মুহূর্তে যে কোনো সময় তুমি নক দিতে পারবা। ওই যেটা সব ইউসুফ ভাই সময় বাংলার জন্য 3 জন টিচার, ইউসুফ ভাই, স্বর্ণ ভাই, হাসান স্যার। এবার তোমার বলো যে আমার কোন সাবজেক্টের ঘাটতি আছে যেটা কারণে আমি প্রিপারেশন শুরু করতেছি না, বলো, এটা বলো আমাকে একটু। কি প্রিপারেশনের সমস্যা আছে তুমি শুরু করতে চাচ্ছ না? তোমার আইকিউ নিয়ে বই, ম্যাথ নিয়ে বই, তাও টিচার আছে, আলিফ ভাই আছে। তোমার হিসাব বিজ্ঞানে বই, তাও তোমাদের অ্যাকাউন্টিং এর টিচার রাকিব ভাই আছে। তোমার আইসিটি যদি কোনো সময় কোনো ইউনিভার্সিটিতে লাগে, তাও তুমি ক্লাস রেকর্ডে পেয়ে যাচ্ছ হাবিব ভাইয়ের ক্লাস। সো তোমার কিসের ভয় এটা আমার একটু কমেন্ট করে জানো, রাকিব ভাইকে আমাকে একটু জানাও যে ভাইয়া আমি এই স্পেসিফিক প্রবলেমের কারণে আমি কি করতেছি না, আমি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করতেছি না। এটাই বলো যে ভাইয়া আমার এই প্রবলেম, এটাই আমার প্রবলেম। তুমি জাস্ট আমাকে প্রবলেমটা জানো যে আমি এই প্রবলেমের কারণে এই সেগমেন্টে আমি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি এই মুহূর্তে শুরু করতে চাচ্ছি না, এটা আমারে বলো। যে কোনো প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম হলো আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। ফাইন্যান্সিয়াল প্রবলেমও বলো, মা বাবার তোমাকে প্রেশার দিচ্ছে এটা বলতে পারো, বা তোমার ফ্রেন্ড সার্কেল তোমাকে হেয় করে চলতেছে এটা বলতে পারো, বা তুমি 1 বছর লস করতেছো এটা বলতে পারো। বলো তোমার যা সমস্যা আমাকে একটু বলে যাও যে ভাইয়া আমার এই স্পেসিফিক প্রবলেম, আমি এই স্পেসিফিক প্রবলেমের কারণে আমি কি করতে পারতেছি না, হ্যাঁ এই স্পেসিফিক প্রবলেমের কারণে আমি কি করতে পারতেছি না, সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করতে পারতেছি না। ওকে, আমাকে জাস্ট কমেন্টগুলো জানা, আমি জাস্ট এগুলার উত্তরগুলো দিব। আমি কিচ্ছু বলতে আসবো না যে এখানে তো তুমি দেখতেই পাচ্ছ যে কে কেমন কিভাবে পড়াবে। ওকে, কে কেমন কিভাবে পড়াবে তুমি সব দেখতে পাচ্ছ। এখানে আমাদের কোনো কিছুর ঘাটতি নেই। তুমি সিইউতে পরীক্ষা দিবা, সি ইউনিট, তাও পারবা। ওকে, সিইউ ইউনিটে পরীক্ষা দিবা, তাও পারবা। তুমি বিইউপিতে পরীক্ষা দিবা, তাও এই কোর্সের মধ্যে ইনশাআল্লাহ তোমার হয়ে যাবে। কেন? আমাদের এডুকেশনের একটা সবচেয়ে বেশি বিশেষত্ব কি জানো? আমরা সেকেন্ড টাইমারদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। সত্য কথা, আমি একদম তোমাদের আজকে রিভিল করে দিলাম না, আমরা সেকেন্ড টাইমার স্টুডেন্টদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। তারে আমরা যেই টাকাটা নিই সেটা একদম শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত না সে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়নি সেই পর্যন্ত তাকে পড়ানো হবে। সো তুমি কেন কিসের সমস্যার কারণে তুমি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করতেছো না, এটা আমাকে জানো। ওকে, আমার গার্লফ্রেন্ড আমাকে মারবে তাই শুরু করতেছি না। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড তোমাকে মারবে বলতেছো, আচ্ছা ওকে ফাইন, তোমার গার্লফ্রেন্ড তোমাকে মারবে, কেন মারবে এটা বলো, যে তুমি 1 বছর লস করতেছো তাই? ভাইয়া অটিস্টিক বেসে ভর্তি হয়ে গেছি ভাই, এখন আর ভয় নাই, আত্মবিশ্বাস চলে আসছে ইনশাল্লাহ। এডুকেশনে আসলে অনেক হেল্পফুল প্ল্যাটফর্ম। আচ্ছা ওকে ফাইন, থ্যাংক ইউ ভাইয়া। ইংলিশ, ম্যাথ, অ্যাকাউন্টিং এর ম্যাথের প্রবলেম, সো এগুলো সলভ হয়ে যাবে, এগুলোর জন্য টেনশন করার কোনো দরকার নেই ভাই। এই টিচার প্যানেল দেখছো, এই টিচার প্যানেল আল্লাহর রহমতে এই টিচার প্যানেল তোমাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে। তুমি বিইউপি পেয়ে যাচ্ছ এই কোর্সে, ফাইন। তুমি সিইউ পেয়ে যাচ্ছ এই কোর্সে, তুমি আরইউ পেয়ে যাচ্ছ এই কোর্সে, তুমি জিএসটি পেয়ে যাচ্ছ এই কোর্সে, তুমি জেইউ পেয়ে যাচ্ছ এই কোর্সে। তাহলে ভাই আমার একটু বলতো তোদের কিসের সমস্যা, কি কারণে তোমরা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করতেছো না? তো আমি অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে আমাকে ধরে নিও না, অ্যাজ এ বড় ভাই হিসেবে আমাকে বলো যে ভাই আমার এই সমস্যা, আমি এই কারণে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করতেছি না। টাকার প্রবলেম হোক, যাই হোক, একজন তো গার্লফ্রেন্ডের প্রবলেম পড়ে গিয়েছে, তোমার কিসের প্রবলেম এটা আমারে বলো। ওকে, এই যে একজন বললো ম্যাথের সমস্যা, ম্যাথের সমস্যা ইনশাল্লাহ তোমার কনভার্ট হয়ে যাবে, প্রবলেমটা ইনশাল্লাহ কনভার্ট হয়ে যাবে। মেন গ্রুপে শেয়ারটা দেওয়া হচ্ছে। আচ্ছা, সো প্রবলেমগুলো জানাইছে? হ্যাঁ, কয়েকজন জানাইছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সবাই, হ্যাঁ, মানবিকের জন্য ব্যাচ আছে, মানবিকের জন্য ব্যাচ আছে। হ্যাঁ, এই ব্যাচ নিয়ে তো কথা বললামই। তো পাশাপাশি আজকে তোমাদেরকে আমরা ওভারঅল অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা চ্যাপ্টারের একদম মেইন পয়েন্টগুলো, মেইন টার্মগুলো দেখানোর ট্রাই করব, যেগুলো হচ্ছে অবভিয়াসলি তোমার আগে জানতে হবে, তারপর হচ্ছে প্রিপারেশনটা শুরু করতে হবে, ঠিক আছে? সো অনেকে অনেক প্রবলেমের কথা জানাইছো, আর পাশাপাশি হচ্ছে তোমরা চাইলে আমাদের সাথে ক্লাস শেষে, অর্থাৎ আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবা,
ঠিক আছে, আমাদের মেন্টরদের সাথে। ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের রাকিবের সাথে কথাবার্তা বলো। আচ্ছা। তো দেখো, আমরা ফার্স্ট ক্লাসে তোমাদেরকে অ্যাকাউন্টিং এর যে রোড ম্যাপটা ওভারঅল, আমরা অ্যাকাউন্টিং এ প্রিভিয়াস মানে হচ্ছে ফার্স্ট টাইমে কোথায় কোথায় হচ্ছে ভুল করছি, কি কারণে চান্স হয় না, প্রত্যেকটা পয়েন্ট একদম ধরে ধরে তোমাকে বুঝাইছি। ঠিক আছে, সো এটা কিন্তু শুধুমাত্র আমি বলছি ব্যাপারটা এমন না, এই কথাটা ছিল হচ্ছে তোমাদের যেই শিক্ষার্থীরা বা তোমরা তোমার বন্ধুরা যারা হচ্ছে চান্স পায় নাই এবং যারা এই প্রবলেমগুলো ফেস করছে, সো তাদের কাছ থেকেই হচ্ছে জেনে আমরা ওই ব্যাপারগুলো নিয়ে তোমাদের কাছে শেয়ার করছি। ঠিক আছে, সো আজকের ক্লাসে আমি কিছু টার্ম দেখাবো যেইগুলো হচ্ছে অবভিয়াসলি তুমি যদি জানো সেক্ষেত্রে তোমার প্রিপারেশনটা সুন্দর করে গুছানো হবে, আর পাশাপাশি হচ্ছে অবভিয়াসলি এই টার্মগুলো বেসিকগুলো তোমার ক্লিয়ার করতেই হবে। তো দেখো এই ব্যাপারগুলো যে সেকেন্ড টাইমে কোথায় কোথায় হিসাব বিজ্ঞানে কত মার্ক আসবে সেটা এই পয়েন্টগুলো আমরা প্রথম ক্লাসেই ক্লিয়ার করছি, সো ওই ক্লাসটা একটু দেখে নিবা এবং ওভারঅল এটা আমাদের জানা উচিত, কারণ তুমি যেখানে বা যেই উদ্দেশ্যে প্রিপারেশনটা নিতেছো সো সেটা আগে জানতে হবে যে অ্যাকচুয়ালি আমার এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে। ঠিক আছে, বা আমি কোনটাকে টার্গেট করে মেনলি আমার প্রিপারেশনটা আগাবো সেটা জানতে হবে। আগে তোমার গোল সেট করতে হবে, আগে তোমার গোলটা সেট করতে হবে, তারপর সেই গোল অনুসারে নিজেকে তৈরি করতে হবে। ওকে, কারণ ফার্স্ট টাইমে তুমি হচ্ছে যেই সুযোগগুলা পাওয়ার পরও সেটা কাজে লাগাতে পারোনি, সেটা তুমি ভালো জানো আমার চাইতে। ওকে, তার মানে এই বছর সেকেন্ড টাইম যদি তুমি পরীক্ষা দাও সেক্ষেত্রে আগের বার যে প্রবলেমগুলো ফেস করছো এগুলো কিন্তু এখন আর করা মানে করবে না তুমি। ঠিক আছে, সো তুমি নিঃসন্দেহে সাহস নিয়ে তুমি যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি থাকো সেটা থেকেও তুমি হচ্ছে সেটার পাশাপাশি হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো, এবং এই প্রিপারেশন আমরা এডুকেশন তোমাকে সর্বোচ্চ সাপোর্ট এবং সহযোগিতা করব। ঠিক আছে, ওকে, দেখো আমরা আজকে একদম বেসিক হিসাব বিজ্ঞান যে প্রক্রিয়াটা, সেই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপগুলো, পাশাপাশি হচ্ছে তোমার হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপগুলো, মুনাফার হার এবং ক্যালকুলেটর ছাড়া কীভাবে শর্টকাট টেকনিকে খুব কম সময়ে ম্যাথ সলভ করা যায়, সো ওভারঅল পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সো একটু দেখি আমরা শুরুতেই, দেখো শুরুতে আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা একটু জানি, যে অ্যাটলিস্ট আমার হিসাব বিজ্ঞান শুরু করার পূর্বে অ্যাজ এ কমার্স স্টুডেন্ট আমার জানা উচিত যে হিসাব বিজ্ঞানটা কি, হিসাব বিজ্ঞানের ইনপুটটা কি, হিসাব বিজ্ঞান কি কাজ করে। আমরা এখানে জাবেদা করি, খতিয়ান করি, রেও মিল করি, ঠিক আছে, সর্বশেষ আর্থিক অবস্থার বিবরণী করি, সেটা করার পর আমরা কি আউটপুট পাই সেই বিষয়গুলো আমাদের অবভিয়াসলি জানা উচিত। তো দেখো এমন একটা প্রক্রিয়া হিসাব বিজ্ঞান, যেই প্রক্রিয়া আমরা কি করি লেনদেন সমূহ শনাক্ত করতে পারি, ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যেটা করি সেটা হচ্ছে লেনদেন শনাক্ত করার পর সেটাকে আমরা লিপিবদ্ধ করি কোথায়, জাবেদায়, এবং সর্বশেষে আমরা আর্থিক অবস্থার বিবরণী থেকে একটা এক্সাক্ট ইনফরমেশন পাই যে আমার প্রতিষ্ঠানের কি পরিমাণ সম্পদ আছে এবং কি পরিমাণ দায় আছে, অর্থাৎ একজন বিনিয়োগকারী বা ব্যবসার তৃতীয় পক্ষ সে যাতে সিদ্ধান্ত নিতে পারে যে তোমার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য তোমার হিসাব বিজ্ঞানের। ঠিক আছে, তো আমরা প্রথম যেই কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ট্রানজ্যাকশনগুলো আছে, লেনদেনগুলো আছে, সেটাকে আমরা আইডেন্টিফাই করব অথবা শনাক্ত করব। এটা হচ্ছে এক নম্বর কাজ। আইডেন্টিফাই হয়ে গেলে তারপর আমরা কি করব, সেটাকে রেকর্ড করে ফেলবো বা লিপিবদ্ধ করে ফেলবো জাবেদায়। ঠিক আছে, জাবেদায় লিপিবদ্ধ করার পর সর্বশেষে আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে একটা তথ্য পেয়ে যাব এক্স্যাক্টলি। ঠিক আছে, এবং এটা হচ্ছে প্রোভাইড করা হয় ব্যবসার তৃতীয় পক্ষ বা পাওনাদারকে। দ্যাটস ইট, এই পয়েন্টটুকুই হচ্ছে তোমাদের মূলত হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ। এখানে দুইটা ক্যাটাগরিতে কোশ্চেন আসতে পারে। নাম্বার ওয়ান, যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি, এই কোশ্চেনটা আসতে পারে, তাহলে হবে লেনদেন শনাক্তকরণ। নাম্বার টু, কোশ্চেনটা আসতে পারে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার শেষ ধাপ কোনটা। আরেকটা ক্যাটাগরিতে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ভাইয়া যে নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়। তার মানে এখান থেকে তিনটা দিবে, একটা দিবে হচ্ছে হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ থেকে। ক্লিয়ার? সো এই পয়েন্টটুকু জাস্ট তুমি মনে রাখো, দেখবে একটা কোশ্চেন কি তোমার এখান থেকে কমন চলে আসবে। তারপরে দেখো এই যে লিপিবদ্ধকরণ, এটার আরেকটা নামই হচ্ছে হিসাব রক্ষণ, অথবা এটাকে বলতে পারো বুক কিপিং। তার মানে লিপিবদ্ধকরণের আরেকটা নামে হচ্ছে হিসাব রক্ষণ বা বুক কিপিং। এখন এটার আবার ধাপ হচ্ছে গিয়ে তোমার, এটার আবার ধাপ হচ্ছে তিনটা। ঠিক আছে, যেমন প্রথমত হচ্ছে লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানে স্থানান্তরকরণ। এখন দেখো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার জাস্ট একটা অংশ হচ্ছে হিসাব রক্ষণ অথবা বুক কিপিং। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে জাস্ট এটার একটা অংশ, এটারও ধাপ তিনটা,
প্রথমটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, নাম্বার 2 হচ্ছে জাবেদাভুক্তকরণ এবং নাম্বার 3 হচ্ছে খতিয়ানে স্থানান্তরকরণ। ঠিক আছে, সো এখান থেকে যদি কোশ্চেন আসে যে নিচের কোনটি হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ নয়, তার মানে এখান থেকে 3টা দিবে, একটা দিবে কি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ, তোমাকে আইডেন্টিফাই করতে হবে, একদম বেসিক এইটুকুই। এখন যদি কোশ্চেন আসে আরেকটা ক্যাটাগরিতে, যে প্রথমে আসতে পারে তোমার যে হিসাব বিজ্ঞানের ইনপুট কি, তো দেখো এটা তুমি এখন নিজে আইডেন্টিফাই করতে পারবা যে ইনপুটটা আসলে কি। দেখো শুরুতে আমরা কি করছি, লেনদেন শনাক্ত করছি, তাই না? তো প্রথমেই আমরা কি করি, লেনদেন শনাক্ত করি 1 নাম্বার। তার মানে আমি বুঝতেই পারলাম যে হিসাব বিজ্ঞান যেহেতু শুরু হয় লেনদেন শনাক্তকরণ দ্বারা একটা ঘটনা থেকে, তারপর আমরা বলতে পারি এটার ইনপুটটাই হচ্ছে কি লেনদেন। ঠিক আছে, এখন দেখো আউটপুট কি, তাহলে আউটপুট হলো তাহলে আউটপুট হবে ভাইয়া আর্থিক বিবরণী, কারণ আমরা শেষ করি কিসের মাধ্যমে, আর্থিক বিবরণীর মাধ্যমে। এই আর্থিক বিবরণী থেকে আমরা জানতে পারি প্রতিষ্ঠানের কি পরিমাণ সম্পদ আছে এবং কি পরিমাণ দায় আছে। বুঝতে পারছেন ভাইয়া পুরা? সো এই ব্যাপারগুলো একটু জানা লাগবে এবং এইগুলা এখন থেকে সুন্দর করে নোট করে ফেলবা। ঠিক আছে, সো অ্যাকাউন্টিংয়ে ভালো করতে হলে অবশ্যই তোমার বিশেষ করে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক তোমার একদম পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে। নাম্বার 2, যেই ম্যাথগুলো আছে, যে চ্যাপ্টারগুলো, এইগুলো তুমি আগে টার্গেট করবা সেকেন্ড টাইমের হিসাবে, কারণ তুমি ম্যাথে কি ফার্স্ট টাইম অনেক ভুল করছো, ভয় পাইছো। ভাই অ্যাকাউন্টিংয়ে এমন কোনো ম্যাথ নাই যেটা 3 সেকেন্ড বা 10 সেকেন্ডের বেশি লাগে আনসার করতে, সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে বা 15 সেকেন্ড লাগবে। তুমি এভাবে হচ্ছে শিখবা, আর এভাবে আমি শিখাবো। আমার যদি তুমি হচ্ছে 5 থেকে 6টা ক্লাস করো অ্যাকাউন্টিংয়ে, তোমার কাছে মনে হবে যে অ্যাকাউন্টিং সাবজেক্টটাই সবচেয়ে বেশি সহজ তোমার কাছে, এবং এটাই তোমার সবচেয়ে বেশি ভালো লাগবে পড়তে এবং হচ্ছে পরীক্ষা দিতে। ঠিক আছে, সো এটাকে আমরা টার্গেট করব, অ্যাকাউন্টিংয়ে টার্গেট করব, কারণ গুচ্ছে 35 মার্ক, অ্যাটলিস্ট 35-এর মধ্যে। এবার আমার অনেক শিক্ষার্থী আছে যারা বলছে ভাই একটা হয় নাই, 34টা হয়েছে। ঠিক আছে, সো তার আগে থেকে কি ওরকমভাবে প্র্যাকটিস করছে, ওরকমভাবে তার কনফিডেন্স গ্রো করছে। বুঝতে পারছি? তোমরা কমেন্ট করবো, তোমাদের কমেন্টগুলোর অ্যান্সার দিব, এটা দরকার। সুব্রত কুমার হচ্ছে ভাইয়া আমি JUNRU আমার মেইন টার্গেট কিভাবে শুরু করবো যদি বলতেন। দেখো সুব্রত কুমার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরইউ। এখন প্রথম তোমার দরকার কি ভাইয়া, যে আরইউর মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা জানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা জানা। এখন তুমি যদি দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন, এটা কিন্তু রাজশাহী থেকে কি একটু ডিফারেন্স, তাই না? তার মানে যেহেতু হচ্ছে একটু ডিফারেন্স আছে, অবভিয়াসলি তোমার উচিত একটা টার্গেট করা। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ অধিভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা GST নামে জানি। সো এখানে এই দুইটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের, মানে পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে রাজশাহী একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আর গুচ্ছ তো 24টা। ঠিক আছে, তার মানে এই দুইটার প্যাটার্ন কি, কোশ্চেন প্যাটার্ন অলমোস্ট সেম, কারণ এখানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে 70 মার্ক, রাজশাহীতে হচ্ছে 30 মার্ক অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে। ওকে, সো তোমার উচিত যে অ্যাটলিস্ট রাজশাহী টার্গেট করো, রাজশাহী টার্গেট করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে না করে গুচ্ছটা করো, এটা বেটার। অথবা তুমি যদি অন্যদিকে যাও, যেমন মনে করো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই দুইটার আবার কি কোশ্চেন প্যাটার্নটা কিছুটা হলো সেম আছে, বিউপিটা। তার মানে এইভাবে টার্গেট করা উচিত যেটা তোমার পক্ষে পসিবল। ওকে, এখন দেখো তুমি যদি চাও যে ভাইয়া না আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টার্গেট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টার্গেট, এই দুইটা থেকে যে কোনো একটা পড়তে চাই, তাহলে তোমার একটু এক্সট্রা পরিশ্রম করা লাগবে। তোমার হাতে সুযোগ আছে, সময় আছে, তুমি একটু সময় যেহেতু আছে, অবশ্যই কী করতে হবে, এক্সট্রা একটু পড়া লাগবে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ম্যাথ পড়া লাগতেছে, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে কম মার্ক, ওদিকে বাংলা ইংরেজিতে একটু বেশি জোর দেওয়া লাগতেছে। সময় যেহেতু আছে তুমি অবশ্যই পারবা, তবে আগে থেকে এই আইডিয়াটা থাকা লাগবে যে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য আমি প্রিপারেশন নিতেছি এবং সেটার কোশ্চেন প্যাটার্নটা কেমন। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল তোমার এটাই দরকার, একটা কোশ্চেন ব্যাংক পারচেস করে ফেলো, তারপর ওইটা থেকে একটু অ্যানালাইসিস করে নিজেরা বের করো, আমরা তো দিবই, তারপর তুমি নিজে একটু বের করো যে কোনটার ইউনিভার্সিটির জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, এটা একটু নিজে বের করো, তারপরে শুরু করে দাও। ঠিক আছে, শুরু করবা সেটা একদম বেসিক থেকে শুরু করবা, একদম বেসিক থেকে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে বেসিক থেকে তো শুরু করলা, এখন প্রত্যেকটা সাবজেক্ট 3টা তুমি কি করবা, 3টা ধাপে কমপ্লিট করবা। ঠিক আছে, যেমন আমরা 3টা সার্কেল কমপ্লিট করবো, ঠিক সেমভাবে তোমরাও 3টা সার্কেল করবা। তো 3টা সার্কেলে হচ্ছে যে টপিকগুলো আছে টোটাল, সেটাকে আগে ডিভাইড করে ফেলবা, তারপর হচ্ছে শুরু করবা। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে আগাই, কারণ সামনের দিকে একটু পড়বো, তারপর হচ্ছে আবার কথা বলি। হ্যাঁ, ওকে ভাইয়া আমি JUNRU আমার মেন টার্গেট কিভাবে, হ্যাঁ এটা বললাম। ভাইয়া হলুদ লেখাগুলো বোঝা যায় না, ওকে সমস্যা নেই, আমরা পরবর্তী স্লাইডে বোঝা যাবে। এই যে দেখো আমাদের নাবিল
সো নাবিল কিন্তু অনেক ভালো একটা পজিশন অর্জন করছে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের শিক্ষার্থী। সো নাবিল কিন্তু অনেক ভালো করছে। জিএসটিতে মেবি তোমার কততম, 59তম মেবি, না 59তম এরকম এই পজিশন। সো ও আমাদের শিক্ষার্থী ছিল, সো ওর কাছ থেকেও পরামর্শ নিতে পারো যে ভাইয়ারা কেমন পড়াইছো, ভাইয়াদের ক্লাস কেমন, এবং তুমি নিজেই আমাদের কয়েকটা ক্লাস করো, ক্লাস করে নিজে ডিসাইড করতে পারবা। ওকে, সো দেখো প্রথমে আমরা দেখবো যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি এটা জানবো। তো দেখো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আছে এখানে দুইটা, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। একটা হচ্ছে প্রাথমিক, আরেকটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। এই দুইটা উদ্দেশ্য আমাকে জানতে হবে। নকিব রুনায়েত বলছো ভাইয়া ঈদের পর ভর্তি হবে না? হ্যাঁ ভর্তি হওয়া যাবে নকিব, বাট হচ্ছে তুমি এখন ভর্তি হলে কিন্তু তোমার জন্য একটা ডিসকাউন্টের সুযোগ আছে, ঠিক আছে নকিব? আর অলরেডি আমরা তোমাদের পড়াশোনার বাইরে অনেক বেশি কথা বললাম, এবং এখন কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তোমাদেরকে আমাদের সঠিক একটা পথ দেখাতে হবে, একটা সাহস দিতে হবে যে হ্যাঁ তুমি প্রিপারেশন শুরু করো, ইনশাল্লাহ তোমার জন্য অনেক সুযোগ রয়েছে। ওকে, সো এটা দরকার, এই জন্য আমরা তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি আগে। আর আমরা মেইন ক্লাস শুরু করব ঈদের পর ইনশাল্লাহ, ঠিক আছে? ঈদের পর আমরা আমাদের মেইন ক্লাসগুলো শুরু করে দিব। সো আগে থাকতেই ভর্তি হয়ে যাও। নকিব রুনায়েত ভাইয়া, যদি হচ্ছে তোমার কোনো প্রবলেম থাকে আর সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো, অবভিয়াসলি তুমি একটা সার পাবে, এবং আমরা এখনই ব্যাক করব, কারণ হচ্ছে একটু প্রবলেম হচ্ছে এখানে নেটওয়ার্ক ইস্যু। সো একটু পরে ব্যাক করব। এই ফাঁকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো আমাদের জানাতে পারো, ঠিক আছে? তোমাদের যদি কোনো হচ্ছে কোশ্চেন থাকে, মনের ভিতরে ঘুরপাক খায়, সো ওই কোশ্চেনগুলো আমাকে জানাতে পারো, এই ফাঁকে আমরা একটু নিয়ে নিই। সো সালাম মুর্শেদ বলছো কিছু দেখা যায় না। হ্যাঁ ভাইয়া এখনই হচ্ছে আমরা ব্যাক করতেছি, ভাইয়া দেখা যায় না কিছু, বুঝতে পারছি সুব্রত কুমার, বাট এই ফাঁকে তোমরা কোশ্চেনগুলো একটু করে ফেলো, জাস্ট আমরা 1 মিনিট, হ্যাঁ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে চলে আসছি। নকিব বলছো ভাইয়া আসলে সামনে ঈদ, ঈদের অনেক খরচ আছে, তাই আব্বা বলতেছে ঈদের পর ভর্তি হতে। হ্যাঁ, সো নকিব এটা কোনো ব্যাপারই না। সো তুমি চাইলে অর্ধেক ফি দিয়ে ভর্তি হতে পারো, পরবর্তীতে অর্ধেক ফি দিতে পারো, এটা হচ্ছে ডাজেন্ট ম্যাটার। বাট এখন যদি ভর্তি তোমার কিন্তু একটা সুযোগ আছে, সেটা হচ্ছে কি তুমি ডিসকাউন্ট পাবে, তাই না? পরবর্তীতে এই সুযোগটা থাকবে না। এবং অবশ্যই ঈদ এটা কোনো ব্যাপার না। সো ঈদটা তোমরা অবশ্যই এনজয় করবা, ঠিক আছে? বছর যেহেতু 2টা ঈদ, সো পাশাপাশি হচ্ছে যদি তোমার সুযোগ হয়, সুবিধা হয়, সেক্ষেত্রে অবভিয়াসলি এটা তুমি 2টা কিস্তির মাধ্যমে কি টাকাটা পরিশোধ করতে পারবা। ওকে, আর যেটা বললাম যে কোনো ডিপ্রেশন নাই, কোনো ভয় নেই, তুমি জাস্ট হচ্ছে নিজের উপরে কনফিডেন্স রেখে, নিজের উপরে ভরসা রেখে, নিজের উপরে কনফিডেন্স রেখে তুমি জাস্ট তোমার প্রিপারেশনটা শুরু করো। আমি বলবো জাস্ট শুরু করো, সময়কে অবহেলা করো না, সময়গুলো দ্রুত চলে যাবে, ঠিক আছে? কথা আছে না যে সময় গেলে কি হবে না, সাধন হবে না। এই জন্য অবভিয়াসলি ভাইয়া সময়ের কাজ সময়েই করতে হবে, ঠিক আছে? ওকে ভাইয়া দেখা যায় না কিছু, এখনই চলে আসতেছি। অদুরি জাহান ইনাই, আইনিয়া না? রনি বলছো হচ্ছে ভাই কাল কলেজ হিসাব বিজ্ঞান পরীক্ষা। আচ্ছা ভাইয়া পেজের নক দিয়ে কথা বলতেছে নকিব রুনায়েত। ওকে থ্যাংক ইউ সো মাচ রকিব নূর। আমরা দেখে এখন চলে আসি কিনা। তো কোনোভাবে আসতেছে না ক্যামেরা। আচ্ছা ভাই, তারপর হচ্ছে এখানে হালিমা আক্তার খুশবু বলছো ভাইয়া জেইউ ফার্স্ট টার্গেট কীভাবে প্রিপারেশন শুরু করব। দেখো জেইউ ফার্স্ট টার্গেট হলে তুমি জাস্ট প্রিপারেশনটা শুরু করার পূর্বে
অবশ্যই জিওর কোশ্চেন প্যাটার্নটা দেখো, ইভেন আমরা নিজেরা তোমাদেরকে দেখাই দেবো। হ্যাঁ, তো এখানে যেহেতু কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্স, তোমার হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট একটু কম মার্ক, বাট হচ্ছে আমরা তোমাদেরকে এইটুকু ইনশিওর করব যে হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্টে যেহেতু 20 মার্ক, এই 20 মার্ক যাতে 20-এর মধ্যে 20ই পাও তুমি। এখন দেখো ম্যাথ আছে, ম্যাথে কি করবা, ম্যাথে হচ্ছে তোমাদের আলিফ ভাইয়াস ইনস্ট্রাক্টর সে সব বুঝাই দিবে। পাশাপাশি হচ্ছে ম্যাথ শুরু করার জন্য একটা বই লাগবে অবশ্যই। তো তুমি যেটা করবা, 3টা সার্কেল করে ফেলবা, রুটিন করে ফেলবা। ওইটা যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ওই 3টাতে তুমি এমনভাবে টপিকগুলো সাজাবে সিরিয়াল করে। ঠিক আছে, তোমাদের আরও কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করতে পারো। সো আমাদের মনে একটু সময় বেশি লাগবে, অনেক চেষ্টা করতেছি বাট হচ্ছে ঠিক হচ্ছে না। ঠিক আছে, সো একটু সময় লাগবে, জাস্ট একটু ওয়েট করো, আমরা ইনশাল্লাহ ব্যাক করবো খুব শীঘ্রই। তবে তোমাদের কোয়েশ্চেনগুলো একটু করতে পারো ভাইয়া পুরা। রনি বিশ্বাস বলছে ভাইয়া এসএসসি 25-এর গাইড দেন প্লিজ। হ্যাঁ রনি, 25-এর গাইড দিব, এবং তুমি অবশ্যই আমরা আমাদের 13 তারিখে ক্লাস, ম্যারাথন ক্লাস অ্যাকাউন্টিং, ওকে 13 তারিখ অ্যাকাউন্টিং ম্যারাথন ক্লাস, তার মানে অবশ্যই ম্যারাথন ক্লাসে থাকবা তুমি, 25 হলেও কি থাকবা, কারণ হচ্ছে এটা সবার জন্য ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি পুরো ক্লাসটা করো, তোমার বেসিক অ্যাকাউন্টিংয়ের একদম 100% ক্লিয়ার হয়ে যাবে প্রতিটা চ্যাপ্টারে। ফয়সাল মিয়াজি বলছো শুধু ইংলিশটা আমার দরকার, খুব দরকার। তুমি অ্যাডমিট হও, ইংলিশটা তো অবভিয়াসলি পাবে, সাথে সবগুলো সাবজেক্টও পাবে, যেখানে ল্যাকিংস আছে ওইটাই তুমি সলভ করতে পারবে। লাল দেখেন কোনো মতে হচ্ছে না। ক্যামেরা অফ করে রাখলে কি হবে? ওকে, না ক্লাস অনেকক্ষণ আগে থেকে হচ্ছে। জেসে বলছে ভাইয়া বাড়ি থেকে প্রিপারেশন নিতে দিচ্ছে না, এক প্রকার জোর করে আমার সেকেন্ড টাইম জার্নি, ন্যাশনালে ভর্তি হয়েছে, রেগুলার ক্লাস করতে হচ্ছে, এমন অবস্থায় বুঝতেছি না ভাইয়া কীভাবে দুইটা কভার করব। দেখো এটা কোনো ব্যাপারই না, কারণ তোমার ন্যাশনালে পড়াশোনার পাশাপাশি সেকেন্ড টাইমটা একদম ইজিলি হচ্ছে প্রিপারেশনটা নেওয়া যায়। কারণ হচ্ছে সেকেন্ড টাইমে দেখো তোমাকে বললাম না যে আহামরি পড়া লাগবে না, আহামরি অনেক পড়া লাগবে না, তোমার যেহেতু বেসিক ক্লিয়ার আছে, সব কিছু জানা আছে, তুমি জাস্ট যেটা করবা এভরিডে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা পড়লে হয়ে যাবে। এবং যে ঘন্টা যে তোমাদের ফিক্সড করা ব্যাপারটা এমন না, তুমি জাস্ট যেদিন যে ক্লাসটা থাকবে চেষ্টা করবা যে ওই ক্লাসের পড়াটা কমপ্লিট করা, জাস্ট এইটুকু চেষ্টা করবা, আর কিছুই না। ঠিক আছে, যেদিন যে ক্লাসটা থাকবে ওইটুকুই সলভ করার ট্রাই করবা। ওকে, সো ফাইনালি আমরা চলে আসলাম, আমরা এখন তোমাদেরকে আবার দেখাবো কিছু পড়া। ওকে, তো আমরা যেখানে ছিলাম বা তোমাদের কোশ্চেনগুলো নিলাম যে ওভারঅল তোমরা যে প্রবলেমগুলো ফেস করতেছো, যে ভাইয়া ন্যাশনালের পাশাপাশি কি এটা কি সম্ভব কিনা, একটা কোশ্চেন। পাশাপাশি অনেকে বলতেছে যে কীভাবে শুরু করব। দেখো রোডম্যাপ ক্লাস আমরা এটা ক্লিয়ার করছি যে কি পড়বা, কি পড়তে হবে, কি পড়তে হবে না, কি ভুল ছিল প্রথমবার। ঠিক আছে, ওভারঅল সব বিষয় নিয়ে আলোচনা করছি। এখন হচ্ছে কি আমরা শুরু করে দিব, জাস্ট শুরু করে দিব। এখন যারা সেকেন্ড টাইম দিতেছো, এর মাঝে অনেকে অলরেডি বিভিন্ন কলেজে ভর্তি আসো, তাদের ভাই কোনো প্যারা হবে না, আমি বলছি কোনো প্যারা হবে না। জাস্ট তুমি যেদিন যে ক্লাসটা থাকবে, সপ্তাহে কিন্তু আমরা অনেকগুলো করে ক্লাস দিব না, কারণ আমাদের টার্গেট থাকবে তোমাদের শেষ পর্যন্ত ধরে রাখা।
যাতে আমরা 2 মাস ক্লাস নিয়ে তোমাদের কমপ্লিট করে দিলাম, তারপর ছেড়ে দিলাম, তারপর হচ্ছে তুমি এতদিন যা পড়ছো সব ভুলে গেলা। ব্যাপারটা এমন না, আমরা একদম পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে কি করব, আমাদের সাথেই রাখবো ইনশাল্লাহ। এই জন্য ওভাবে আমরা কি করব, 3টা সার্কেলে তোমাদেরকে কমপ্লিট করাবো কোর্সটা। সেটা তোমাদের জন্য অনেক বেশি প্যারা হবে না আশা করি। ওকে, তো আমরা যেখানে ছিলাম দেখো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা। সো এই যে 2টা উদ্দেশ্য, যে প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আমরা যে কোনো একটা আর্থিক ঘটনা এটাকে শনাক্ত করে হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করব। এটা হচ্ছে কি যে কোনো ঘটনা, দেখো তোমার প্রথম কাজ হচ্ছে ঘটনাগুলো কি করা, চিহ্নিত করা। এখন ঘটনা চিহ্নিত করে যদি এটা লেনদেন হয় তাহলে আমরা কি করব, প্রাথমিক বইতে লিপিবদ্ধ করে দিব। ঠিক আছে, যে আর্থিক ঘটনা শনাক্ত করে হিসাবের বইসমূহে লিপিবদ্ধ করব। আর প্রধান উদ্দেশ্যটা হচ্ছে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ। অর্থাৎ ব্যবসার যারা তৃতীয় পক্ষ আছে, ব্যবসায় যারা বিনিয়োগকারী আছে, তাদেরকে আমরা একটা তথ্য প্রোভাইড করব যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন, যাতে তারা এটা বুঝতে পারে যে এই প্রতিষ্ঠানের দায় কতটুকু, সম্পদ কতটুকু, এটা বুঝে তারা যে একটা সিদ্ধান্ত নিতে পারে। তার মানে মূল বা প্রধান উদ্দেশ্যই হচ্ছে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা, এক্সাক্ট একটা ইনফরমেশন প্রোভাইড করা, যাতে তারা একটা ডিসিশন নিতে পারে। এই তথ্যটা প্রোভাইড করা কাকে, ব্যবসায়ের তৃতীয় পক্ষ, সরবরাহকারী অথবা পাওনাদারকে। ঠিক আছে, সরবরাহকারী অথবা পাওনাদারকে। ওকে, তারপরে দেখো এই যে আমাদের এখানে ওভারঅল তোমাদের বাংলায় থাকবে 50টা ক্লাস। দেখো তোমাদের জন্য আমরা এত বেশি ক্লাস রাখছি যাতে হচ্ছে তোমার বেসিকটা, স্পেশালি বেসিকটা সেই লেভেলের মজবুত হয়ে যায়। কারণ বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি বস। সো দেখো এখানে বাংলায় 50টি ক্লাস থাকবে, ইংরেজিতে 50টি ক্লাস, হিসাব বিজ্ঞানে 30টি, ম্যানেজমেন্টে 25টি, ম্যাথ এবং আইকিউতে 30টি ক্লাস থাকবে। স্পেশালি সাপ্তাহিক মাসিক পরীক্ষা থাকবে, পিডিএফ লেকচার শিট, স্পেশাল গাইডলাইন সেশন। ঠিক আছে, ডাউট সলভিং ক্লাস এবং 1-to-1 টিচার কাউন্সিলিং। সো ওভারঅল তোমাদের জন্য সব কিছুই থাকবে এই কোর্সে। ঠিক আছে, সো আমরা আজকে তোমাদেরকে যেগুলো দেখাবো, যে হিসাবের প্রাথমিক যে আইডিয়াটা এটা একটু দিলাম। তারপর দেখো তোমরা যা যা শিখবা, আর সেটার মধ্যে অন্যতম যে একটা আছে, যেমন আর্থিক বিবরণের অংশ কয়টি কী কী, এখানে একটা কনফিউশন লেগে যায় সবার, সেই পয়েন্টগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। সো আমরা এগুলো দেখাবো আস্তে আস্তে কোর্সে। ওকে, সেখানে দেখো আর্থিক বিবরণের অংশ হচ্ছে কয়টি বলো তো, 5টি। আর আর্থিক বিবরণী কয়টি বলো তো, 4টা। সো এগুলো আমরা ডিটেলস নেক্সট ক্লাস ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো। ওকে, যেহেতু আমরা একটু প্রবলেম ফেস করলাম, সো দেখি যদি রেসপন্স হয় তাহলে আরেকটু কন্টিনিউ করি ক্লাস। দেখো যদি হচ্ছে এই কোশ্চেনটা এইভাবে আসে যে আর্থিক বিবরণের অংশ কয়টি, তাহলে দিবে হচ্ছে 4টি। আর্থিক বিবরণের অংশ কয়টি, 4টি। তোমরা জানো যে এখানে 4টি হচ্ছে প্রথমত আয় বিবরণী, অথবা আমরা বলতে পারি আয় বিবরণী অথবা বিশদায় বিবরণী। আয় বিবরণী অথবা বিশদায় বিবরণী, বিকল্প নামগুলো একটু মনে রাখবা, আয় বিবরণী বা বিশদায় বিবরণী। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বরে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, অংশ হচ্ছে 5টি হবে, বিবরণী হচ্ছে 4টি। ঠিক আছে, মালিকানা সত্ত্ব বিবরণী হবে। ঠিক আছে, তারপর দেখো নগদ প্রবাহ বিবরণী, এবং একটু ক্লিয়ার করি, এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, আমি একটু দেখাবো এবং অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম। পরে দেখো আর্থিক অবস্থার বিবরণী, যেটার অনেকগুলো নাম আছে, আর্থিক অবস্থার বিবরণী, উদ্ধৃত পত্র, আবার বলতে পারো স্থিতিপত্র বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, এখন দেখো আমরা বিবরণীগুলা, অর্থাৎ বিবরণী 4টা একসাথে লিখলাম। পরবর্তী সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে টিকা বা ফুটনোট। এখন দেখো এই যে ব্যাপারগুলা একটু দেখো, একটু খেয়াল করো, সেটা হচ্ছে আর্থিক বিবরণী যদি আসে অংশ কয়টা, অংশ যদি আসে কয়টি তাহলে হবে 5টি। সরি, আমরা একটু ভুল করছিলাম। অংশ যদি আসে তাহলে হবে কয়টি বলো তো, 5টি। অংশ যদি আসে তাহলে হবে কয়টি, 5টি। কারণ দেখো এখানে আর্থিক বিবরণীর অংশ কয়টা, 5টা। যেমন আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এবং সর্বশেষ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট বা টিকা। তার মানে এই 5টা হচ্ছে তোমার আর্থিক বিবরণীর অংশ। ঠিক আছে, যদি কোশ্চেনটা আসে ভাইয়া পুরা যে আর্থিক বিবরণীর অংশ কয়টি, তাহলে হবে 5টি। যদি আসে ভাইয়া আর্থিক বিবরণী কয়টি, তাহলে হবে 4টি। যদি আসে আর্থিক বিবরণী কয়টি, তাহলে হবে 4টি। ঠিক আছে, কারণ এখানে বিবরণী বা স্টেটমেন্ট হচ্ছে প্রথম 4টা। মনে করো আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। তার মানে বিবরণী হচ্ছে 4টা, অংশ হচ্ছে কয়টা, 5টা। দেখো এখানে আরো অনেক ক্যাটাগরিতে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এই যে প্রথম 3টা আছে, এই 3টা তৈরি করা হয় হিসাবকাল অথবা সময়কাল
ধারণা অনুসারে, হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। ক্লিয়ার? হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। এবং যদি আসে যে এই তিনটা কখন তৈরি করা হয়, তাহলে হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে কি হবে? একটা নির্দিষ্ট সময়ের জন্য। দেখো নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। আর যদি কোশ্চেনটা আসে যে নির্দিষ্ট সময় বলতে কি বোঝাচ্ছে, এখন এখানে নির্দিষ্ট সময় বলতে বোঝাচ্ছে যে এটা তৈরি করতে পারবা তুমি 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, যে কোনো সময়ে, যে কোনো একটা নির্দিষ্ট সময় তুমি চাইলেই কি করতে পারবা? তৈরি করতে পারবা। ঠিক আছে? তারপর দেখো এখানে একটা পয়েন্ট আছে আর্থিক অবস্থার বিবরণী। এটা তৈরি করা হয় কি? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। এটা তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে, চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। ক্লিয়ার? চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। এবং যদি আসে এটা কখন তৈরি করে, এটা হচ্ছে নির্দিষ্ট সময় বিন্দু। দেখো এটা হচ্ছে সময় বিন্দু। এই সময় বিন্দু বলতে বোঝাচ্ছে, সময় বিন্দু বলতে বোঝাচ্ছে যে একটা এক্সাক্ট দিন অথবা তারিখ, একটা একদম এক্সাক্ট একটা দিন অথবা তারিখ। এই যে সময় বিন্দু, এই যে আর্থিক অবস্থার বিন্দু তৈরি করে একটা সময় বিন্দুর একটা সময় বিন্দুতে, মানে সময় বিন্দু বলতে বোঝাচ্ছে এক্সাক্ট, একদম এক্সাক্ট একটা ডেট বা এক্সাক্ট একটা তারিখের জন্য কি করা হয়? এই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়, মানে দিন বা তারিখের জন্য। আর এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, এই বাকি তিনটা। ঠিক আছে? সর্বশেষ দেখো টিকা, এটা দেওয়া হয় হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। এটা দেওয়া হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। ক্লিয়ার? আর যদি আসে যে পূর্ণ প্রকাশ নীতি, এটা কি প্রকাশ করে? এই যে পূর্ণ প্রকাশ নীতিটা সবসময় একটা স্পষ্ট আইডিয়া দেওয়ার বা স্পষ্ট একটা তোমার তথ্য প্রোভাইড করার করতে সাহায্য করে। কারণ টিকা আমরা কেন দেই? যে আমার মনে হচ্ছে এখানে কোনো ইনফরমেশন মিসিং আছে, যখন আর্থিক অবস্থার বিবরণী করতেছি, আমি যখন ধরো আয় বিবরণী করতেছি, মনে হচ্ছে যে হ্যাঁ এখানে একটু সন্দেহ আছে, যে এখানে সম্ভাব্য দায়টা যেতেও পারে নাও যেতে পারে, তখন তুমি হচ্ছে একটা টিকা দিয়ে ক্লিয়ার করে দিবা। ঠিক আছে? তার মানে টিকা দেওয়া হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। সো এই কনফিউশনগুলো তোমাদের অবভিয়াসলি কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। যদি কোশ্চেন আসে তোমাদের যে সম্পদ, দায়, মূলধন, এই যে তিনটা বিষয়, মনে করো এখানে কি আছে? সম্পদ, দায় এবং মূলধন। সম্পদ, দায় এবং মূলধন। এই মূলধন, এই যে দেখো খুবই সহজ না? যদি আসে যে এই তিনটা মূলধন বা মালিকানা সত্ত্ব, এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে কোনটা, তাহলে হবে কি বলতো? যদি সম্পর্ক প্রকাশ করে কোনটা এটা আসে, আর যদি আসে এই তিনটা লিপিবদ্ধ করা হয় কোথায়, তাহলে কি হবে? যদি আসে লিপিবদ্ধ বা প্রদর্শন করা হয় কোথায়? একদম সিম্পল না? বাট এটাও অনেক সময় অনেকে ভুল করে ফেলে, এটাও অনেক সময় অনেকে ভুল করে ফেলবে। দেখো লিপিবদ্ধ করা হয় বা প্রদর্শন করা হয়, এটা লিপিবদ্ধ করা হয় এবং প্রদর্শন করা হয় ভাইয়া আমরা প্রত্যেকে জানি আর্থিক অবস্থার বিবরণীতে। কারণ আর্থিক অবস্থার বিবরণীতে গিয়ে আমরা কি এগুলো লিপিবদ্ধ করি বা প্রদর্শন করি, তাই না? এটা লিপিবদ্ধ করি বা প্রদর্শন করি। আর দেখো এই তিনটার মধ্যে যদি সম্পর্ক বোঝায়, তাহলে এটা হচ্ছে হিসাব সমীকরণ। তার মানে হিসাব সমীকরণ এটা কি বোঝাচ্ছে? যে তোমার মূলত সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটার মধ্যে সম্পর্ক বা রিলেশন প্রকাশ করে হিসাব সমীকরণ। আর এই তিনটা দেখানো হয় বা প্রদর্শন করা হয় বা লিপিবদ্ধ করা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে। সো জাস্ট এই পয়েন্টগুলো একটু মনে রাখবা। ঠিক আছে? ওকে, তারপর দেখো আমরা আরেকটু পয়েন্ট দেখাবো তোমাদের, আর কয়েকটা ইউনিক প্রশ্ন প্যাটার্ন, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ধরো মুনাফার হারটা, এই মুনাফার হার তো শিখবই, পাশাপাশি এখানে যত ক্যালকুলেশন সারা ম্যাথ আছে সবগুলো আমরা কি সলভ করার ট্রাই করবো। ওকে, সো দেখো আমরা এই যে দেখো মুনাফার হার, সো এটা আমরা প্রত্যেকে জানি। যেমন করে একটা পয়েন্ট, যেমন 16.67%, 20%, তারপর দেখো 25%, তারপর দেখো 33.33%, এগুলো তো সবাই জানো তাই না? অনেকে বেসিক ক্লিয়ার আছে। 50%, তারপর যাদের নাই ক্লিয়ার তারা একটু দেখে নিবা। তো এখানে আমরা জানি যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কি অলওয়েজ বেশি। ক্রয় মূল্যের উপর মুনাফার হার কি? ক্রয় মূল্যের উপর মুনাফার হারটা বেশি, সবসময় বেশি। এটা একটু মনে রাখবা যে ভাইয়া বিক্রয় মূল্যের উপর তাহলে মুনাফার হার কি কম, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার তাহলে কম। এখন দেখো যদি তোমাকে বলি যে ক্রয় মূল্যের উপর যদি বিক্রয় মূল্যের উপর যদি 16.67% হয়, ক্রয় মূল্যের উপর 20%, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। যদি বিক্রয় মূল্যের উপর 20 হয়, ক্রয় মূল্যের উপর কত? 25, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। সেমভাবে বিক্রয় মূল্যের উপর 25 হলে ক্রয় মূল্যের উপর কত? 33.33%, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ বেশি। বিক্রয় মূল্যের উপর যদি 33.33% হয়, ক্রয় মূল্যের উপর কত হবে? 50, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। বিক্রয় মূল্যের উপর যদি 50 হয়, ক্রয় মূল্যের উপর কত? 100, ঠিক আছে, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। ওকে, সেমভাবে তুমি দেখো যদি এবার আমরা এদিকে আসি যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 50 হলে বিক্রয় মূল্যের উপর কত? 33.33, কারণ কি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ কম থাকে। সো এইগুলো একটু মনে রাখলেই হবে। পাশাপাশি আমরা শর্টকাট টেকনিক জানি যে বিক্রয় মূল্যের উপর যদি দেওয়া থাকে তাহলে কি প্রক্রিয়া?
তাহলে হচ্ছে বিয়োগ প্রক্রিয়া, কারণ বিক্রয় মূল্যের প্রথমে বি এবং বিয়োগের প্রথমে কি বি। দেখো ক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার দেওয়া থাকে তাহলে হচ্ছে যোগ প্রক্রিয়া, তাহলে হচ্ছে যোগ প্রক্রিয়া, কারণ হচ্ছে এই যে দেখো মনে করো আমরা যদি বের করি যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে ক্রয় মূল্যের উপর কত। এখন দেখো বিক্রয় মূল্যের উপর কত 20, প্রক্রিয়া কোনটা বিয়োগ, তাহলে 20 আর নিচে 100 থেকে 20 থাকবে কত 80 ইন্টু 100 করে দাও, 20 120 4 20 80 4 25 100, দেখো 25% বের হয়ে গেল। তার মানে বিক্রয় মূল্যের উপর 20% হলে ক্রয় মূল্যের উপর 25 বের হয়ে গেল। সেমভাবে যদি ক্রয় মূল্যের উপর ধরো 25 হয় তাহলে বিক্রয় মূল্যের উপর কত, দেখো এই যে 25 আর ক্রয় মূল্যের উপর থাকলে যোগ প্রক্রিয়া 125, তাই না। এই যে দেখো 100 করে দিলাম, 25 থেকে 25 5 25 100 5 20 120%, দ্যাটস ইট। এভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে। সো আমরা যারা এখনো সেকেন্ড অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যায়। আমরা আজকে নেটওয়ার্ক জনিত কিছু ইস্যু ছিল এবং একটু লেট করে আসছি, সরি ফর দ্যাট। আমরা রেগুলারলি তোমাদের কিছু এই গাইডলাইনমূলক ক্লাস দিব, কারণ বর্তমান সময়ে যারা সিদ্ধান্ত নিতে ভুগতেছে সো তাদের জন্য আমাদের এটাই বেস্ট যে আমরা এখন কিছু গাইডলাইনমূলক ক্লাস দিই যে তোমরা কীভাবে প্রিপারেশন শুরু করবে অ্যাকচুয়ালি, এবং হচ্ছে যারা অলরেডি আমরা ফিক্স করে ফেলেছি সেকেন্ড টাইম দেওয়ার জন্য তাদের কী করণীয় এবং স্পেশালি প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে শুরু করতে হবে, এই জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের রোডম্যাপ ক্লাস দিচ্ছি। ইনশাল্লাহ দ্রুত ভর্তি হয়ে যাও, ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং তোমরা জানো যে এটা একদম নামমাত্র একটা ফি, জাস্ট নামমাত্র। এবং আমরা এইটুকু বিশ্বাস করো যে তুমি যতটুকু বা তোমার যা এক্সপেকটেশন থাকবে আমাদের কাছে তার থেকে অনেক 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 বেশি পাবে ইনশাল্লাহ। তুমি নিজেই বলবো যে ভাইয়া আমরা অনেক বেশি স্যাটিসফাই আপনাদের ক্লাস করে একটা সময়, ঠিক আছে। এই জন্য অবশ্যই ভাইয়া আপুরা জাস্ট নিজের স্বপ্নটা দেখো, নিজেকে বিশ্বাস করো যে আমি পারবো, অবভিয়াসলি আমি পারবো, আমার দ্বারা হবে, এবং বাবা মায়ের কথা চিন্তা করে আবারও শুরু করো। নিজেকে যদি দেখতে চাও আর 6 থেকে 7 মাস বা 8 মাস পর একজন পাবলিকিয়ান হিসাবে, তাহলে অবশ্যই বলবো জাস্ট তুমি প্রতিদিন রেগুলারলি একটু পড়াশোনা করো, এইটুকুই, আর কিছু না। এবং আমরা আজকে অনেক বেশি দেখাতে পারলাম না, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদেরকে একদম ডিটেলস কয়েকটা টপিক পড়াবো ইম্পর্টেন্টগুলো। আর আমাদের ক্লাস শুরু হবে তোমরা জানো মেন ক্লাস ঈদের পর ইনশাল্লাহ, এবং সেখানে আমরা একদম বেসিক থেকে তোমাদের অলরেডি সুন্দর করে রুটিন করে যে কত দিনের মধ্যে কমপ্লিট করবো সব কিছু দিয়ে দিব, ঠিক আছে। এবং বেসিক থেকে পড়াবো। সে শুভকামনা সবার জন্য। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আস্ক করতে পারো এবং পেজে নক দিয়ে বিস্তারিত জানতে পারো।